আচ্ছা তাহলে তুমি খালি দেখো খালি, তোমার খাতা নাই? আমি খাতা দেখছি প্রত্যেকটা হচ্ছে ওকে বলছি। আচ্ছা তাহলে কমেন্ট খাতার মধ্যে লেখালো একটু কমেন্ট, এর বেশি কোনো অল্প কিছু কোনো কথা লেখাই। খাতা লেখছো কমেন্ট, খাতার মধ্যে শীটের মধ্যে দেওয়া আছে কিনা? শীটের মধ্যে আছে, দশ শীটটা দেওয়া আমাকে, তাহলে আমি স্কিপ করে যাই বলে দেখা লেখাইতাম না। তাহলে শীটের মধ্যে থাকার কথা না, শীটের মধ্যে আমি সব দিয়েছি না তো, নাই শীটে নাই। নো, তাহলে আমরা শুরু করতেছি। কমেন্ট বলতে আমরা, আচ্ছা নর্মালি কমেন্ট বলতে আমরা কি বুঝি? মন্তব্য। যেমন এই যে হ্যাঁ আইছিল না কিছুক্ষণ আগে, আর এই যে আমরা কি মন্তব্য করছি, এই যে আপনার বান্ধবী ছিল না কিছুক্ষণ আগে পর্যন্ত, তার নিয়ে কিন্তু আমরা অলরেডি একটু মন্তব্য করছি। কি মন্তব্য করছি? এর বৃহস্পতিবারে পরে সে আমরা লেট করে আইকাল, আজকে না এলে আর কিছু বুঝতো না, এই জিনিস আমরা আলাপ করছি না। তাহলে হ্যার অনুপস্থিতি কিন্তু আমরা অল্প কিছুক্ষণ কথা বলছি, তাহলে এই জিনিসটাই কি একটা কমেন্ট। অথবা তোমরা ফেসবুকে যে মন্তব্য করো, এই জিনিসটাও কি কমেন্ট। কারণ কমেন্টটা আসলে কেমন, প্রোগ্রামে আসলে কমেন্ট কি, মানে প্রোগ্রাম যখন আমরা লিখব, প্রোগ্রাম লেখার সময় যদি কোনো ধরনের এই সোর্স কোড লেখার সময় যদি কোনো নোট তৈরি করে রাখি, এই জিনিসটাই হবে কি কমেন্ট। রেদওয়ান, আমরা সোর্স কোড কি জিনিস তো বুঝি, সোর্স কোড মানে কি উচ্চতর ভাষায় লিখিত যে প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলোই কি সোর্স কোড। এই সোর্স কোড লেখার সময় সোর্স কোডের ভিতরে যদি আমি কোনো মন্তব্য লিখে রাখি, এই জিনিসটাই হবে কি কমেন্ট। তাহলে একটু নোট করে নাও, কমেন্ট হচ্ছে সোর্স কোড লেখার সময় নিজের বা অন্যজনের জন্য একটি নোট তৈরি করে রাখা। একটু দ্রুত নোট করো। কমেন্ট হচ্ছে সোর্স কোড লেখার সময় নিজের বা অন্যজনের জন্য একটি নোট তৈরি করে রাখা। বোঝা গেছে? তাহলে কমেন্টে কি জিনিস ক্লিয়ার, মানে নিজের জন্য বা অন্যজনের জন্য মানে একটা যে নোট তৈরি করে রাখবো আমি, এই নোটটাই কি কমেন্ট। এখন আচ্ছা কমেন্ট ক্যাল এটা লেখা দরকার নেই, কমেন্ট ক্যাল লেগে আমরা করি প্রোগ্রামের উদ্দেশ্যে কি সহজে বোঝানোর জন্য আমরা কমেন্ট করি। একটা প্রোগ্রাম তৈরি করলাম, ধরে তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে যত প্রোগ্রাম আছে সবগুলো ছোটো ছোটো এই কয়েক লাইনের প্রোগ্রাম, কিন্তু আমরা যখন মানে বড় ধরনের কোনো একটা কাজ করি, বড় ধরনের কাজ করতে গেলে আমি তোমার জাস্ট একটা উদাহরণ দেখাই। আমি একটা কিছু কোড দেখাই তোমার, কই জানি আছে নাম্বার 16। আচ্ছা এগুলাই দেখাই তোমার। আচ্ছা এখানে কোনো কমেন্ট নাই, এটা দেখলে তো তোমার লাভ নেই, কমেন্ট আছে। হ্যাঁ এই যে ধরো আমি আরেকটা কোডে গেলাম, এটার মধ্যে কমেন্ট আছে। এটা হলো যে আমরা অ্যাপ তৈরি করছি না, ওই অ্যাপের জন্য আমার এই কোডগুলো লিখতে হয়েছে। কত লাইনের কোড, অনেকগুলো, এটা একটা পেজের কোড। একদিন না, ডে বাই ডে আমরা কিন্তু চেঞ্জ করতেছি। যেমন ধরো প্রথমে আমি কি করছিলাম, এমসিকিউ অ্যাড করছিলাম, এমসিকিউ ছিল না কিন্তু প্রথমত এমসিকিউ অ্যাড করছি। এমসিকিউ অ্যাড করার পর নতুন কি করলাম, এই এমসিকিউর সাথে তুমি যদি ভুল প্রশ্নের উত্তর দাও, মানে প্রশ্নটা কী কারণে ভুল করছো এটা কিন্তু একটা ব্যাখ্যা আসবে। দেখালাম না মাত্র, মানে ডে বাই ডে কিন্তু এগুলো কি আপডেট হবে, চেঞ্জ করবো, আপডেটের ভার্সন অফ ভাইবা। তাহলে এই জায়গার মধ্যে তো কোনো কমেন্ট নাই, কিন্তু আমি দেখো কমেন্ট আমি কোন জায়গায় করে রাখছি, কই জানি বেরোচ্ছেন তো প্রথমেই কমেন্ট, এই যে দেখো এই জায়গার মধ্যে কিন্তু কমেন্ট করা আছে। সব কিছু নিচে দিক মানে ডান দিকে সরানোর জন্য, মানে আমার যে অ্যালাইনমেন্ট, মানে এখানে যে লেখাগুলো আছে এর ভিতরে কন্টেন্টগুলো একটা অ্যালাইনমেন্ট করার জন্য এই কোডগুলো লিখছি। এখানে যে কোডগুলো আছে যে এখান থেকে, তাহলে এইগুলো কিন্তু আমি কিন্তু কোড করে রাখছি। আর এখানে যে ল্যাঙ্গুয়েজটা দেখতে পারতেছ, এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু কটলিন ল্যাঙ্গুয়েজ, নাম শুনছ? গুগলের নিজস্ব প্রোগ্রামিং মানে ল্যাঙ্গুয়েজ হলো কটলিন। রাউন্ড কর্নার সরানো, মানে আমি এখানে যে কর্নারগুলো আছে, মানে আমি একটা কাজ করছিলাম, লিস্ট ভিউগুলো কীভাবে হবে এটা আমি এখানে নোট করে রাখছি। মানে ট্যাক্সের চারপাশে এত ডিবি প্যাডিং, প্যাডিং কি জিনিস তোমরা মনে হয় এই HTML-এ পড়ে আসছো, প্যাডিং পড়াইছি না? এই পড়াইছি প্যাডিং, আর কী জানি পড়াইছিলাম, মার্জিন এবং সেল প্যাডিং পড়াইছি না? পড়াইছি মনে হয়, তোমরা তাহলে স্কিপ করছো। পড়াইছি। আচ্ছা যাক, তাহলে সেলফ পেডিং দেয় আমরা একদিন। তাহলে এইখানে এই যে এইখানে আমি কী করছি, এগুলো এই যে প্রোগ্রামের ফাঁকে ফাঁকে দেখো
কিছু কিছু আমি মাঝে মাঝে এরকম কিছু নোট তৈরি করে রাখছি। এই নোটটা যে আমি তৈরি করে রাখছি এই নোটটাই কি কমেন্ট। এখন এই জিনিসগুলো খেয়াল রেখে আমি লিখে রাখছি। এখন আমি এই কোডগুলো তৈরি করছি প্রায় মনে হয় 3-4 মাস হয়ে গেছে না? তোমরা প্রথম যখন অ্যাপ দিয়েছিলাম 3-4 মাসের মতো হয়ে গেছে। এখন এই 3-4 মাস আগে আমি কি করছিলাম এটা কিন্তু এখন আমার মনে থাকবে না। যদি 5-7 এন তো লাইন এন কোটি লাইন আছে, এটা তো একটা পেজের মাত্র 430টা লাইন আছে এখানে। এখন যদি কোডিং আরও বেশি হয় সবগুলো কি আমার মনে থাকবো কোন সময় কী কাজ করছিলাম? এই জিনিসটা আমি নিজে মনে রাখার জন্য মানে যে জায়গায় একটু ক্রিটিক্যাল কিছু করছি এই জায়গায় কী করছি আমি ওইরকমভাবে নোট তৈরি করে রাখছি, যাতে পরবর্তীতে আমি এই কোডের মধ্যে আসলে আমি বুঝতে পারি যে ওই জায়গার মধ্যে কী কাজ করছিলাম। তাহলে এই জিনিসটাই কি কমেন্ট। তাহলে এখন আমি প্রোগ্রামে কমেন্টের উদ্দেশ্য কি নিজে বোঝার জন্য বা অন্য আরেকজনটা বোঝানোর জন্য কী করি আমরা কিছু নোট তৈরি করে রাখবাম যে এইটাই হলো কি কমেন্ট। এরপর কি প্রোগ্রাম সম্পর্কে বর্ণনা লিখে রাখার জন্য ব্যবহার করা হয়, প্রোগ্রামের কোন লাইন কী বোঝানোর জন্য তা লিখে রাখার জন্য আমরা কাজ করি। তাহলে এই কমেন্টটা কী উদ্দেশ্যে ব্যবহার করি এই জিনিসটা ক্লিয়ার কিনা? সহজ কথায় নিজে বোঝার জন্য অথবা অন্য আরেকজনটা বোঝানোর জন্য প্রোগ্রামের যে কোনো জায়গায় আমি যে নোটটা তৈরি করে রাখবাম এই নোটটা হলো কি কমেন্ট। এরপরে কমেন্টের প্রকারভেদ কয় ধরনের কমেন্ট আছে? 2 ধরনের। কি কি? সিঙ্গেল লাইন আর একটু কি মাল্টিপল লাইন। তা খাতার মধ্যে একটু নোট করলো কমেন্ট কয় ধরনের? 2 ধরনের, সিঙ্গেল লাইন আর একটু কি মাল্টিপল লাইন। সিঙ্গেল লাইন আর একটু হলো মাল্টিপল লাইন। একটু দ্রুত। সিঙ্গেল লাইনের কমেন্ট কারে কয় এটা যদি পরীক্ষায় আসে এটা কি মুখস্থ করা লাগবো? এক লাইনের মধ্যে যে কমেন্ট সম্পূর্ণ শেষ করা হয় এটাই কি সিঙ্গেল লাইন কমেন্ট। আর মাল্টিপল লাইন মানে কি একাধিক লাইন, মানে যে জায়গার মধ্যে আমার কি কমেন্ট করতে চাই এই মন্তব্যটা কী হয়ে গেছে একাধিক লাইনের হয়ে গেছে। যদি একাধিক লাইনের হয় এটাই কি মাল্টিপল লাইনের কমেন্ট। যদি মাল্টিপল লাইন কমেন্ট কাকে বলে, সিঙ্গেল লাইন কমেন্ট কাকে বলে এতটুকু লেখা যাবে না। সিঙ্গেল লাইন কমেন্ট কারে কয়? ধরো তোমার সম্পর্কে আমরা অল্প একটু কথা বললাম, অল্প একটু মন্তব্য করলাম, তার মানে কি কতটুকু মন্তব্য হলো? মানে আমি যে মন্তব্যটা করলাম তোমার নিয়ে মনে আমরা যে মন্তব্য করলাম এটা এক লাইনের মধ্যেই শেষ, তাহলে এটা কি হলো সিঙ্গেল লাইন কমেন্ট। কিন্তু তোমার সম্পর্কে যদি একটু বিস্তারিত মন্তব্য করি যে অমুক হ্যাঁ বালানা, হ্যাঁ ঘুমায় ঠিক মতো ঘুমায় না, ঘুমতে লেট করে ওঠে ইত্যাদি ইত্যাদি তোমার সম্পর্কে একটু ডিটেলস কমেন্ট করলাম, তাহলে এটা কি হলো মানে বেশি লাইনের হলো। তাহলে তো আর এক লাইনে হতো না, একাধিক লাইনের হইলে হইবে কেটা মাল্টিপল লাইন কমেন্ট। তাহলে খাতার মধ্যে একটু নোট করো সিঙ্গেল লাইন কমেন্ট শুরু হয় 2টা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, এরকম জাস্ট এই জিনিসটা নোট করো, আর কিছু দরকার নেই। সিঙ্গেল লাইন কমেন্ট শুরু হয় 2টা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, শুধু এই লাইনটা নোট করো, আর কিছু লেয়ার দরকার নেই। তাহলে সিঙ্গেল লাইন আমার কী দিয়ে শুরু করতে হয়? 2টা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে সিঙ্গেল লাইন কমেন্ট শুরু করতে হয়। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপর হলো মাল্টিপল লাইন কমেন্ট শুরু করতে হয়। মাল্টিপল লাইন কমেন্ট শুরু করতে হয় এই স্ল্যাশ এরপরে কি একটা স্টার দিয়ে, এবং শেষ করতে হয় প্রথমে হলো মাল্টিপল লাইন কমেন্ট শুরু হয় একটা ফরওয়ার্ড স্ল্যাশ স্টার। ফরওয়ার্ড স্ল্যাশ বলতে আমরা কি বুঝি? সামনের দিকে বাঁকানো। স্ল্যাশ কিন্তু 2 ধরনের, একটা হলো সামনের দিকে বাঁকানো আর একটা কি থাকবো পিছনের দিকে বাঁকানো। ওরাইছো মাল্টিপল লাইন কমেন্ট শুরু হয় ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দিয়ে এবং শেষ হয়, লেখছো এবং শেষ হয় একটা স্টার চিহ্ন দাও এরপরে স্ল্যাশটা দাও। তাহলে শুরু হয় কি দিয়ে মানে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার আর শেষ হয় স্টার ফরওয়ার্ড স্ল্যাশ। বুঝতে পারছো কি এই যে জিনিসটা? আচ্ছা, আমরা একবারে সরাসরি কোডিংয়ে চলে যাই। তাহলে কমেন্ট আমার শেষ। আচ্ছা, ধরো এই জায়গার মধ্যে একটু এদিকে দেখো, এই যে আমি এত লিখলাম আউটপুট মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, এরকমভাবে কিছু একটা লিখলাম। তাহলে এই কমেন্ট আমার কয় লাইনে রয়েছে? 1 লাইনে। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তো এই জায়গার মধ্যেই ভুল দেওয়া আছে, কারণ কম্পাইলার তোর এই জিনিসটা কী লিখছে এটা বুঝবে না। কিন্তু আমি যদি এটার সামনে 2টা ফরওয়ার্ড স্ল্যাশ দিই তাহলে এই জিনিসটা হয়ে গেছে একটা কমেন্ট হয়ে গেছে। তখন সিঙ্গেল লাইন কমেন্টসের মধ্যে কি করে কমেন্টসের পরে কিছু দিতে হয় না? না না না,
তাহলে শুরু হইব কি দিয়ে জাস্ট দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। এখন যদি আমি মানে কম্পাইল করি, প্রোগ্রাম কম্পাইল করলে এই যে এই লাইনটা আছে না, মানে কম্পাইলার কী করবো, কম্পাইল করবে, তবে এই লাইনটা সে কম্পাইল করবে না, এই লাইনটা বাদ দিয়ে বাকি যতগুলো আছে সবগুলো কী করবে, কম্পাইল করবে। তাহলে তোমার এমসিকিউ আসতে পারে কমেন্ট কি কম্পাইল করে কি না। তাহলে এই কমেন্ট যে কোনো একটা কমেন্ট কম্পাইলার এটা এড়িয়ে যাবে, এটা কম্পাইল করবে না। তাহলে সিঙ্গেল লাইন কমেন্ট কি কম্পাইলার এটা কম্পাইল করবে না। তাহলে এই সিঙ্গেল লাইন কমেন্ট প্রোগ্রামের যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, এটা কি প্রোগ্রামের যে কোনো মন চায় ব্যবহার করতে পারবো। মনে করি আমি এই জায়গায় ব্যবহার না, কোন জায়গায় দিতাম, যেন মনটা চায়। ধরো এটা শুধু এই জায়গা না, প্রিন্টএফের ভিতরে দিলে তার কমেন্ট হইতেছে না, প্রিন্টএফের ভিতরে ধরো আমি এরকমভাবে লিখলাম, আচ্ছা প্রিন্টএফের ভিতরে এইখানে দিচ্ছে না। ধর এনার একটা জিনিস বলি, এই যে ইনভার্টেড কমার ভিতরে আমি যা লিখছি এই সবগুলো একটা স্ট্রিং আকারে হয়ে গেছে। স্ট্রিং বলতে এমন কিছু বোঝায় মানে এখানে অনেক কিছু অনেক ক্যাটাগরির জিনিস আমরা দেখছিলাম না, ডেটা টাইপ বিভিন্ন ধরনের, এখানে কি বিভিন্ন ধরনের ডেটা টাইপ একত্রিত হয়ে সবগুলো একসাথে হয়ে গেছে। তাহলে ইনভার্টেড কমার ভিতরে যদি আমি কোনো কিছু লেখালেখি করি এটা এক ধরনের একটা স্ট্রিং হয়ে যায়। তাহলে এটা যেভাবে থাকবো এইভাবে কী করবো, আউটপুট হিসেবে প্রদর্শন করব। তখন কিন্তু এটা আমার তখন কিন্তু এটা কমেন্ট হইতেছে না। হ্যাঁ, কিন্তু ভালো একটা প্রশ্ন করছে যে হ্যাঁ প্রিন্টএফের ভিতরে যা লাগবে আমি এটা হুবহু কী করবো, আউটপুট প্রদর্শন করবো। এমন মনে করো আমি এই প্রিন্টএফের ভিতরে আমি এতটুকু লিখছি, তাহলে এই লেখাটাও কিন্তু হুবহু আউটপুট দেখাবে। হ্যাঁ, আমি তো এই জিনিসটাই বলতে হয়, এটা আমি যা লিখছি এটা হুবহু পাইছে না, কারণ প্রিন্টএফের ভিতরে এই যে মানে ডাবল কোটেশনের ভিতরে তুমি যা লিখবা হুবহু এই জিনিসটা প্রিন্ট করবে। তবে ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটাতে আমি যাব। ব্যতিক্রম কোনটা, যে পার্সেন্ট ডি কি হুবহু প্রিন্ট করে? তো পার্সেন্ট ডির পরিবর্তে কি করে, একটা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করবো। মানে কোন ধরনের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল প্রিন্ট করবো। যদি পার্সেন্ট এফ লিখি ফ্লোট টাইপের ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করবো। যদি পার্সেন্ট সি লিখি ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করবো। যদি পার্সেন্ট এল এফ লিখি ডাবল টাইপের ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করবো। এটা হলো পার্সেন্ট ডি, পার্সেন্ট এফ, পার্সেন্ট এল এফ এর ক্ষেত্রে। তাহলে কমেন্ট কি জিনিস ক্লিয়ার কিনা? কারণ এই কমেন্টটা যদি 2 লাইনে হয়ে যেত, মনে করো এরকমভাবে কয় লাইন দিচ্ছি, 3 লাইন হয়েছে, তাহলে কি আমি এরকমভাবে এই সিঙ্গেল লাইন কোড দিলে হবে? তাহলে এই জায়গায় আমার কি করতে হবে, এই কমেন্টটা লিখতে গেলে একটা ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, আর যে জায়গায় আমি শেষ করছি এই জায়গায় স্টার চিহ্নতে একটা ফরওয়ার্ড স্ল্যাশ। তাহলে কি হয়ে গেল, এই জিনিসটা আমার কি হয়ে গেল, মাল্টিপল লাইন কমেন্ট। স্যার এখানে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ আর স্টার কাটলে স্যার ইন্টিজার মেইন পর্যন্ত তো স্যার দেবেন, হ্যাঁ একটু কাটবেন। আচ্ছা হ্যাঁ কাটলে তো এই সবটাই হ্যাঁ এনতন প্রোগ্রাম বুঝতেছে না যে আমি কতটুকু কোন জায়গায় কমেন্টটা শেষ করছি, প্রোগ্রাম ভাবতেছি সবটাই কমেন্ট। এই জন্য আমার যে জায়গায় কমেন্টটা শেষ হইব এই জায়গায়, ধর আমি এই জায়গায় কমেন্ট শেষ করলাম, এই জায়গায় শেষ করলাম, তাহলে কম্পাইলার কি এতটুকু কিন্তু কম্পাইলার অনুবাদ করবে না। আর যেহেতু অনুবাদ করবে না তার মানে কি আমার এখানে বেসিক স্ট্রাকচার ঠিক নাই, রান করলে কিন্তু এরর দেখাবো। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, ধরো এটা আমি এই জায়গা দিয়ে সঠিকভাবে দিলাম, যে আমি প্রোগ্রাম রান করলাম, আমার কি কি প্রিন্ট করে নাম এবং মোবাইল নাম্বার প্রিন্ট করতেছে। এখন যে জায়গায় প্রিন্ট করতেছে আমি এগুলো যদি কমেন্ট করে দিই, ধরো এই প্রিন্টের আগে সামনে আমি 2টা স্লাইড দিলাম, তার মানে এই লাইনটা কি হয়ে গেছে, কমেন্ট হয়ে গেছে না? তার মানে এই লাইন কি কম্পাইলার কম্পাইল করবে? এখন তো আমি যদি প্রোগ্রাম রান করি খালি মোবাইল নাম্বারটা প্রিন্ট করবো, দেখো মোবাইল নাম্বার কিন্তু প্রিন্ট করছে। এটা কি হলো তাহলে, এই দেখো লেখা আছে, শিরোনাম দেওয়া আছে স্কেপ সিকোয়েন্স, লেখা আগে পরে অর্থ দেখতেছি। লেখছো? আচ্ছা নিচে কি লিখবা, আচ্ছা লেখার দরকার নেই, জাস্ট একটু বলি। স্কেপ সিকোয়েন্স হলো এমন একটা মানে ক্যারেক্টার, মানে প্রোগ্রামে কোনো ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। আমরা কয়টা স্ল্যাশ পাইছি, ফরওয়ার্ড স্ল্যাশ, আর এখন কি পাইছি ব্যাকস্ল্যাশ। ফরওয়ার্ড স্ল্যাশ বলতে কি সামনের দিকে বাঁকানো, আর ব্যাকস্ল্যাশ বলতে আমরা কি বলতেছি পিছনের দিকে বাঁকানো কোনো একটা স্ল্যাশ, যে স্ল্যাশটা কিছু বিভিন্ন ধরনের কাজ করবে। আচ্ছা লেখছো স্কেপ সিকোয়েন্স উপরে লিখে এখান থেকে কয়েকটা জিনিস লিখে লো, ব্যাকস্ল্যাশ এন লিখে ডান পাশে লো নিউ লাইন, ব্যাকস্ল্যাশ এন লিখে লো নিউ লাইন,
ব্যাকস্ল্যাশ এন লিখে লেখ নিউ লাইন, এরপর হলো ব্যাকস্ল্যাশ টি ট্যাব, হ্যাঁ ব্যাকস্ল্যাশ টি এটার মানে যে কাজগুলো করে ট্যাব। আমি তো বলতেছি কোনটা কোনটা লিখবো, হ্যাঁ এই ব্যাকস্ল্যাশ এটাও লিখবো, আমার আগে যেটা বলতে সেটা হলো ব্যাকস্ল্যাশ এন লেখছো আগে, এরপর হলো ব্যাকস্ল্যাশ ভি, ব্যাকস্ল্যাশ টি তো লেখছোই, এরপরে ব্যাকস্ল্যাশ ভি, কটা হয়েছে? 3টা, এরপর হলো ব্যাকস্ল্যাশ এ। তাহলে কোনটার কি কাজ? ব্যাকস্ল্যাশ এর কাজ কি? অ্যালার্ট বেল, ব্যাকস্ল্যাশ এন এর কাজ হলো নিউ লাইন, ব্যাকস্ল্যাশ টির কাজ হলো ট্যাব, আর ব্যাকস্ল্যাশ বির কাজ হলো ভার্টিক্যাল ট্যাব। এই সবগুলা জিনিস আমি প্রোগ্রামে একটু দেখাই। ধরো এই জায়গার মধ্যে আমি ব্যাকস্ল্যাশ এ দিছি, শব্দ দিব ব্যাকস্ল্যাশ এ দিছি দিয়ে যদি আমি প্রোগ্রামটা রান করি কি হয়? কি হয়েছে? সাউন্ড শোনা গেছে? অল্প একটু বিপ দিছে না? আমি যদি প্রোগ্রামটা আবারও রান করি, শব্দ শোনা গেছে তোমরা? স্পিকার তো এর ভিতরেই আছে, মানে স্পিকারের মধ্যে শব্দ বুঝছো কিনা? শব্দ কি কারণে দিছে? ওই যে এই ব্যাকস্ল্যাশ এ এই জিনিসটা ব্যবহার করছি বিদায় কিন্তু এই সাউন্ডটা হয়েছে। ব্যাকস্ল্যাশ এটারে কি বলা হয়? স্কেপ সিকোয়েন্স। আচ্ছা, এই জায়গার মধ্যে আমার লাইন দুটো একসাথে হয়ে গেছিলো না? কারণ এই জায়গার মধ্যে ধরো এই জায়গার মধ্যে না দেওয়া যদি আমি এই মোবাইল নাম্বারের আগে যদি ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করি, সবগুলো রেকর্ড হচ্ছে, তাহলে এই জায়গার মধ্যে কি দিয়েছি? ব্যাকস্ল্যাশ এন। তাহলে দেওয়ার সাথে সাথে কী করবো? আমি যে জায়গায় ব্যাকস্ল্যাশ এন দিছি, ব্যাকস্ল্যাশ এন তো হুবহু প্রিন্ট করবে না, এই জায়গার মধ্যে কী করবে? একটা নতুন লাইন হয়ে যাবে। যে জায়গায় ব্যাকস্ল্যাশ এন দেম, মনে করো ব্যাকস্ল্যাশ আমি এন এই জায়গায় দিছি না দিয়া ব্যাকস্ল্যাশ এনটা আমি এই শরীফুল ইসলামের পরে দিছি, তাহলে তো ঘটনা একটাই ঘটতেছে, সেম কাজই কিন্তু, মানে দুইটা নামের মাঝখানে, মানে এই এমডি শরীফুল ইসলাম এবং মোবাইল নং, এই ইসলাম আর মোবাইল নংয়ের মাঝখানে কী হয়েছে? একটা নিউ লাইন তৈরি হয়েছে। এখন যদি এই জায়গার মধ্যে আমি দুইটা দেই, এই জায়গাও দিছি একটা, আবার এই জায়গাও দিছি একটা, মনে করো নিউ লাইন, তাহলে ঘটনা কী করবো? লাইন ফাঁকা করা হয়েছে, দুইটা হয়েছে। বুঝতে পারছো কি নিউ লাইনের কাজ কি? এখন মনে করো এমডির পরে আমি এই জায়গার মধ্যে নিউ লাইন দিছি, তাহলে ঘটনা কী করবো? যে জায়গায় দিছি এই জায়গায় ধর, এর আগে কিন্তু একটা স্পেস আসলো, স্পেসটা শো আছে। তুমি জটা মঞ্চটা দিতে পারবা, যে কটা দিবা, ধরো এই জায়গায় দিলাম নামের এই জায়গার মধ্যে, আচ্ছা একসাথে এনে কটা দিছি, সাইডটা দিছি, তাহলে এমডির পরে কটা লাইন নেব? এমডির পরে এমডি এস এইচ আর আই দেখাবো এক জায়গার মধ্যে, এফ ইউএল দেখাবো আরেক জায়গার মধ্যে। দেখো আউটপুটটা আমি বের করলাম, পাশাপাশি যে কোডগুলো লিখছি কোডগুলোর আউটপুটটা একসাথে দেখো। এমডির পরে কটা নিউ লাইন আছে? একটা, দুইটা, তিনটা, 4টে নিউ লাইন আছে কিন্তু এখানে। এরপরে এস এইচ আর আই, এরপরে তো আরেকটা নিউ লাইন আছে। এফ ইউএল এক জায়গার মধ্যে, বুঝে গেছে? তাহলে এখন যদি আমি মানে প্রোগ্রাম রান করি, যতগুলো নিউ লাইন দিছি সবগুলো কিন্তু দেখাবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আবার যদি তাহলে ব্যাকস্ল্যাশ এর জিনিসটা ক্লিয়ার কিনা? স্যার মানে ব্যাকস্ল্যাশ না দে স্যার, এমডি পরে যে স্যার গ্যাপ রাখছে, যদি প্রোগ্রাম রান করে তাহলে কি? আচ্ছা, এই যে এইভাবে গ্যাপ, এই যে একটা স্পেস দিয়েছি না, একটা স্পেসই আসবে এই জায়গার মধ্যে। দাও, এখন কিন্তু কোনো নিউ লাইন নাই, আছে কি? আচ্ছা, আমি ধরো একটা নিউ লাইন দেওয়া রাখি এই জায়গায়, তাহলে নিউ লাইন এই জায়গায় একটা দেওয়া যায় কথা, বা এই ইসলামের পরে দেওয়া কি এক কথায়। আচ্ছা, এখন আমি যে কাজটা করলাম, এই এমডির পরে ধরো কোনো স্পেস দিলাম না দিয়ে যদি প্রোগ্রাম রান করি স্পেস ছাড়া প্রিন্ট করবে, কিন্তু এই জায়গার মধ্যে আমি এরকম দিলাম ব্যাকস্ল্যাশ টি, তাহলে এমডির পরে কি লিখছি? ব্যাকস্ল্যাশ টি। আমি প্রোগ্রামটা রান করলাম, তো এই জায়গার মধ্যে আচ্ছা ব্যাকস্ল্যাশ দিচ্ছি কি? এটা এটা ফরওয়ার্ড স্ল্যাশ হয়ে গেছে, এই জন্য কিন্তু ফরওয়ার্ড স্ল্যাশ খুব প্রিন্ট করছে। তাহলে এই জায়গায় আমার কী দিয়ে দেবো? ব্যাকস্ল্যাশ টি। ব্যাকস্ল্যাশ টি দিছি, ব্যাকস্ল্যাশ টি কিন্তু প্রিন্ট করে নাই, কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু অনেকটা স্পেস নিয়ে নিয়েছে, বেশি জায়গা নিয়ে নিয়েছে। তার মানে কি ব্যাকস্ল্যাশ টির কাজ কি? একটু বেশি পরিমাণ স্পেস নিয়ে নিবে। আর যে জায়গায় ব্যাকস্ল্যাশ, তাহলে টি জিনিসটা বুঝছো কি না? ধরো এই জায়গার মধ্যে
ব্যাকস্ল্যাশ ভি দিলাম। এর কাজ কি? ভার্টিক্যাল টেপ। প্রোগ্রামটা আমি রান করতেছি। তাহলে ধর যে জায়গায় শরীফুল লেখা শেষ হয়েছে এই জায়গা থেকে ইসলাম শুরু হয়েছে, তবে কি নিচের লাইনে এসে পড়ছে। তাহলে ব্যাকস্ল্যাশ টির কাজ কি? সেম লাইনে একটু সামনের দিকে চলে যাব, আর ব্যাকস্ল্যাশ বির কাজ কি? নিচের দিকে চলে যাব। এই জিনিসগুলো ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আমরা গত ক্লাসে কি দেখছিলাম? ভেরিয়েবল ব্যবহার করছিলাম না? ধরো এ সমান লিখছি না 5, বি সমান লিখছি আমি 3, সেমিকোলন দিলাম। এই জায়গার মধ্যে দিলাম %d, ভ্যালু তো দেওয়া আছে উপরে, এই জায়গায় দিলাম এ, আবার এই জায়গার মধ্যে দিলাম ব্যাকস্ল্যাশ n। এই জায়গার মধ্যে ধরো %d করা দিছি 2টা, এই জায়গার মধ্যে লিখলাম বি, এই জায়গার মধ্যে লিখলাম এ। আচ্ছা, এখন যদি প্রোগ্রামটা রান করি আউটপুটটা কিরকম দেখাবে? কি দেখাবে? প্রথমে একটা লাইন খালি রেখে এর ভ্যালু দিব। ধরো এটা এমসিকিউ আসলো তোমার পরীক্ষার মধ্যে, এরকম ভাবে আসলো, বললো যে এই প্রোগ্রামের আউটপুটটা কি? স্যার প্রথমে এক লাইন খালি রেখে এর ভ্যালু দিব, প্রথমে পরে 6 দিব। প্রথমে কি লেখা আসবো? এই জায়গার মধ্যে %d কি হুবহু প্রিন্ট করব? তাহলে এই জায়গার মধ্যে কি প্রিন্ট করব? একটা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করব। এর ভ্যালু কত? 6 প্রিন্ট করব। প্রিন্ট করে পরে কি করব? নিচের দিকে চলে যাব। ফাঁকা রাখবো না, নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাব, যাওয়ার পরে কি লিখব? প্রথমে কার ভ্যালু প্রিন্ট করব? বি, বির ভ্যালু কত? এরপরে 3, 6, দুটোকে আলাদা প্রিন্ট করবো না একসাথে প্রিন্ট করবো? একসাথে দিলে দেখতে কিরকম দেখা যাবে? প্রথম হলো 3 দেখা যাবে প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে কত দেখা যাবে? 36। তোমরা 36-এ জুলাই নাকি? এই 36 বোঝা গেছে কি? যদিও 3, 6 আলাদা আলাদা, কিন্তু আউটপুটটা আমার কিভাবে দেখাইতেছে? একসাথে দেখাইতেছে। দুইটা পার্সেন্টের মধ্যে এটা নিউ লাইন দিলে তো আবার হ্যাঁ, এখন মনে করো এই জায়গার মধ্যে আমি একটা নিউ ব্যাকস্ল্যাশ n দিলাম, তাহলে ঘটনা কি ঘটবো? নিচে নিচে হ্যাঁ, নিচে নিচে এসে পড়ছে। বুঝতে পারছো কি ঘটনা? তাহলে আমার ইনপুট আউটপুট এই জিনিসগুলো ক্লিয়ার। তাহলে তোমরা এ দেখাইছিলাম এরিথমেটিক অপারেটর, লেখাইছিলাম কাদের মধ্যে? অপারেটর কি জিনিস বলছিলাম? অপারেটর লেখাইছিলাম কিনা? ভেরিয়েবল লেখার নিয়ম ওয়ান ক্যান্সেল সামনে দিকে অগ্রসর হয় স্যার, ওয়ান পিছনে সব পড়েছি। অপারেটর এডি লেখাইছিলাম, তুলছিলাম। অপারেটরের সঙ্গে শীটের মধ্যে আছে, লেখাইছিলাম না, শীতের তো বলছিলাম দেখে দেওয়ার জন্য। এই এরিথমেটিক অপারেটর আমরা শিখছিলাম কিনা? কোনটা কি কাজ, এটা আউটপুট দেখছিলাম, প্রত্যেকটা আউটপুট দেখছিলাম কিনা? প্রোগ্রামে কেমনে কাজ করে? প্রোগ্রামে আউটপুট দেখছিলাম না, না? আচ্ছা, তাহলে আমরা এবার প্রোগ্রামে আউটপুট দেখি একটু, দেখো এদিকে। আমি এখানে প্রিন্টএফে একটা লাইনে রাখতেছি। এই জায়গার মধ্যে আর একটা ভেরিয়েবল নিলাম সি। ধরো সি সমান লিখলাম এ প্লাস বি। এই জায়গার মধ্যে শুধু আমি একটা ভ্যালু প্রিন্ট করি। এখন কার ভ্যালু প্রিন্ট করবো? আমি সির ভ্যালু প্রিন্ট করতেছি। তাহলে সির ভ্যালু এখন কত প্রিন্ট করে দেখাইবো? এআরবি যোগ করব, যোগ করে তারপর সি কত দেখাইবো? 9। প্রোগ্রাম রান করলাম তো সিম্পল 9 দেখাইতেছে কিন্তু। আচ্ছা, এই জায়গার মধ্যে মনে করো 3 না রেখে যদি এই জায়গায় সাইড রাখলাম, এই জায়গার মধ্যে রাখলাম মনে করো 19। এখন যদি প্রোগ্রাম রান করি, এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই। এই জায়গায় যদি এরকম দেই, আচ্ছা ইকুয়াল জানি কি বলছিলাম? ইকুয়াল তো একটা অপারেটর। প্রোগ্রামে যদি আচ্ছা ইকুয়াল একটা অপারেটর, কোন অপারেটর এটা আমি এখন পড়াইতাম না, এটা পরে পড়াইবাম। তাহলে ইকুয়াল যদি দিই প্রোগ্রামে, ধরো ম্যাথের মধ্যে তোমরা যে ধরো 9, 10 বা বর্তমানে যে ম্যাথ পড়ো, ধরো এরকম লিখলাম ম্যাথের মধ্যে এক্স ইকুয়াল ধরো ওয়াই লিখলাম, গণিতের মধ্যে আমরা এক্স ইকুয়াল ওয়াই লিখলাম, এর মানে কি? এক্স আর ওয়াই এর মান কি? সমান। কিন্তু এই জিনিসটা যদি আমি প্রোগ্রামে লিখি, ওয়াই এর মান কি করব? এক্স এর মধ্যে যে জমা হবে, স্টোর হবে। জিনিসটা ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা কিন্তু আগেও বলছিলাম। এখন তাহলে এখানে সি ইকুয়াল কি লিখছি? এ মাইনাস বি।
তাহলে এর থেকে বির মাইনাস মানটা বিয়োগ করবো, বিয়োগ করে যে ভ্যালুটা হইব এই ভ্যালুটা কি করবে সির মধ্যে স্টোর হবে। এই জিনিসটা ক্লিয়ার তো? আচ্ছা, এই জায়গার মধ্যে বিয়োগ না দিয়ে যদি আমি গুণ চিহ্ন দিই, গুণ চিহ্ন জানি কীভাবে দিতে হয় প্রোগ্রামে, এরকমভাবে স্টার চিহ্ন। এখন তাহলে যদি প্রোগ্রামটা রান করে তাহলে কী করবে, 19 স্যার গুণ করবে, গুণ করে গুণফলটা কিন্তু সির মধ্যে দেখাবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপরে প্রোগ্রামে ভাগ জানি কি কাজ করে, ভাগ তো সরাসরি শুধু ভাগ করব, ভাগফলটাই প্রদর্শন করব। তাহলে এখন কত দেখাবে প্রোগ্রাম রান করলে? এটা সাইড দেয় সাইড। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে কি দেখাবে? শুধুমাত্র ভাগফল। এটি দেখাইছিলাম কি তোমরা? তাহলে তো এটি তোমরা এই পুরান ক্লাসেই করতেছি আমরা সব। না ভালোই তো আছে। আচ্ছা, তাহলে আমি যদি এখানে 19টা সাইড দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত দেখাইতেছে? শুধুমাত্র ভাগফলটা দেখাইতেছে কিন্তু, তবে এই জিনিসগুলো কিন্তু প্রোগ্রামের বেসিক যেটা দেখাইতেছি। আচ্ছা, এখন যদি আমরা ভাগ না দিয়ে যদি এই মোট চিহ্ন দিই তাহলে কত আসবো? 19টা সাইড দিয়ে ভাগ করলে কতবার যায়? কতবার যায়? 4 4 16, এটা তো আসবে না। আমার কি আসবো? শুধুমাত্র ভাগশেষটা আসবো। আচ্ছা, এখন ঘটনা হলো যোগ বিয়োগ গুণ তারপরে ভাগ, ভাগশেষ আমরা সবগুলো দেখে নিলাম। আচ্ছা, এইখানে ডেটা টাইপটা যদি ফ্লট হয়, দশমিক দাম দিবে যে কোনো একটা ডেটা টাইপে কি দিলাম? ফ্লট। তাহলে এখানে কি হবে? %f। এখন যদি প্রোগ্রাম রান করি তাহলে কি আসবে? দেখো একটু ভালো করে, একটু ভালো অবজার্ভ করো। এরকম এমসিকিউ আসলো। সেটা সেম জিনিসটা কালকে কইছিলেন। এখন আমি এখানে কি দিছি? ফ্লট দিছি, ভাগশেষ আইতো ডেটা টাইপটা ফ্লট। আর এইখানে আমি 1900 কত দিয়ে ভাগ করতেছি? 4 দ্বারা ভাগ করতেছি। 1900 ফ্লট, 4 ফ্লট। না স্যার 1900 স্যার ইন্টিজার। ইন্টিজার হইলেও কিন্তু আমি তারা কি বানাই দিছি? ফ্লট বানাই দিছি। এখানে জোর করে না, এখানে কিন্তু ডেটা টাইপটি ফ্লট দিছি আমি। মানে এর ভ্যালু যা আছে সবগুলোই কি ফ্লট। যদিও 19 আমরা বাহ্যিকভাবে ইন্টিজার, কিন্তু 19 আমি কোথায় স্টোর করছি? এ নামে ভেরিয়েবলের ভিতরে। ইন্টিজার জানি কোনটা? পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ কোনটা? আচ্ছা, ভেরিয়েবল আমরা জানি ওই দিন জানি কি বলছিলাম যে মানুষের নামের আগে যেমন মোহাম্মদ আর মোসাম্মদ দেখে বোঝা যায় কেডা ছেলে আর কোনটা মেয়ে। কি জানি নাম উদাহরণ দিয়েছিলাম? ওই ময়না নামের উদাহরণ দিয়েছিলাম, কাজল নামের উদাহরণ দিয়েছিলাম। ময়না হন যদি বলি মোহাম্মদ ময়না তাহলে কি ছেলে আছে, কিন্তু আমার বাড়ির পাশে একটা ছেলের নাম আছে ময়না। আচ্ছা, আবার যদি বলি মোসাম্মদ ময়না তাহলে মেয়েদের নাম। তেমনিভাবে আমি যদি এখানে একই একটা ভেরিয়েবল এর আগে যদি ফ্লট লিখি, ফ্লট টাইপের ডাটা, আর যদি এটার আগে আমি ইন্টিজার লিখি, ইন্টিজার মানে সে কী করতে পারবে? ফ্লট টাইপের ডাটা স্টোর করতে পারবে, ইন্টিজার টাইপের ডাটা স্টোর করতে পারবে। তাহলে এর আগে আমি কি দিছি? ফ্লট। কিন্তু এর মধ্যে আমি কত দিছি? 19। তার মানে এই 19 কী করছে? ফ্লট টাইপের ডাটা হিসেবেই কিন্তু এর ভিতরে স্টোর হয়েছে। বোঝা গেছে? কারণ ভগ্নাংশ পরে তাহলে কত হয়েছে? সবগুলো 0 0 হয়ে গিয়ে ঢুকছে। বোঝা গেছে কি? 19 পরে সবগুলো কিন্তু 0 0। যেমন আমি এখানে ধরো এই লাইনটা আমি কমেন্ট করে দিলাম, মানে এই লাইন কিন্তু কম্পাইল করবে না। এই জায়গার মধ্যে মনে করো আমি এর ভ্যালুটা আউটপুট দেখাইতেছি, প্রোগ্রামটা রান করি 0 0 0 দেয়। হ্যাঁ, কারণ আমার 6টা ঘর পর্যন্ত তো এটা বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে ভগ্নাংশ তো এটা, ভগ্নাংশ পরে 0 0 দেওয়া আছে না? দশমিকের পরে কি 0 0 দেওয়া আছে না? এটা তো ভগ্নাংশ। আচ্ছা, বিউ তো একই জিনিস। আমি যদি বির ভ্যালু প্রিন্ট করি এটা তো একই জিনিস দেখাবো। বির ভ্যালু কত? 4.000 আসছে সবগুলো। আচ্ছা, এখন আমার কথা এটা না, আমার কথা হলো এখন আমি সির ভ্যালু প্রিন্ট করতে চাইতেছি, আর এরকম করলাম সি ইকুয়াল এ মোড বি। এখন এটা আমার কথা হলো প্রোগ্রাম যদি রান করি তাহলে কি আসবো ফলাফল? একটু ভালো করে গভীরভাবে চিন্তা করো। প্রোগ্রাম যদি রান করি তাহলে কি আসবো? হ্যাঁ, ভাগশেষ আসবো। কত আসবো ভাগশেষ? ধরো ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম কিন্তু ম্যাথের বাহিরে না, মানে যত ধরনের প্রোগ্রাম আছে সব বলে ম্যাথ। এখন আমি তোমরা বললাম, আমি একটু সিম্পল উদাহরণ দিই। ধরো এই যে এরা 3 বান্ধবী, এরা 3 বান্ধবীরা আমি 6 টাকা দিছি, তাহলে এরা কয়টি ওরে পাইব? 2টি ওরে নিয়ে যাইব। এখন মনে করো এরা যদি আমি 5 টাকা দিই, 1.5 দিলে কয়টি ওরে পাইব? ধরো আমি 7 টাকা দিলাম,
60 টাকা দিলাম, তাহলে তোমরা কয়টা করে পাবা? 2.333333 সারাদিনই 3 নাকি? তাহলে 2.33 কিন্তু তোমরা পাইতেছো, অবশিষ্ট কিছু থাকবো? আচ্ছা, কিন্তু আমি তোমরা 3 জনের মনে করো আমি কলম দিলাম 60টা, তাইলে অবশিষ্ট বাকশেষ কিন্তু থাকবো। আর যদি মনে করো কলম তোমরা আমি 6টা দিই, তাহলে অবশিষ্ট কিছু একটা থাকবে। কত থাকবো? শূন্য থাকবে। কিন্তু তোমরা যদি আমি টাকা দিই 6 টাকা, অবশিষ্ট কিছু থাকবো? অবশিষ্ট কিছুই থাকবে না। তাইলে ফ্লট টাইপের না, টাকার ক্ষেত্রে অবশিষ্ট কিছু থাকবে না, কিন্তু কলমের ক্ষেত্রে অবশিষ্ট কিছু থাকবে। টাকার ক্ষেত্রে কিন্তু কিছুই থাকতেছে না, নাই, কিছুই নাই। 6টা, আচ্ছা, কিন্তু অবশিষ্ট কত আছে? 0 আছে না, কিছু একটা আছে। আচ্ছা, টাকার ক্ষেত্রে 0 থাকে না, কিন্তু টাকা তো সবই শেষ। আচ্ছা যাক, আমরা ওই ডিপলি না যাই। এখন কথা হলো এই জায়গার মধ্যে আমি ফ্লট টাইপের যদি ডেটা হয় তাহলে কি আর বাকশেষ বেরোইব? ধরো আমি এই টাকার কথাই বললাম, টাকার ক্ষেত্রে কি বাকশেষ থাকবো কোনো সময়? কোনোদিন থাকবো টাকার ক্ষেত্রে বাকশেষ? কিন্তু কলমের ক্ষেত্রে কিন্তু বাকশেষ থাকবো। কলম যদি তোমরা 3 জনে ভাগ করো, তাহলে এইখানে যেহেতু ফ্লট টাইপের ডেটা, ভগ্নাংশ টাইপের একটা ডেটা, ভগ্নাংশ টাইপের ডেটার ক্ষেত্রে কি কোনো সময় বাকশেষ আসবো? কোনো সময় বাকশেষ আসবে না। তাহলে আমি যদি প্রোগ্রাম রান করি, এই জায়গার মধ্যে কি দেখাবে? কিছু দেখাবে না, মানে কি এরর দেখাবে। বুঝতে পারছো কি? হ্যাঁ, ফ্লট টাইপের ডেটার ক্ষেত্রে কোনো সময় কি আসবে না? ভগ্নাংশ আসবে না। এই জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকে দেখে আমরা প্রোগ্রামে যাইতে পারি। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ সবই কিন্তু ক্লিয়ার। কিন্তু আমি যদি ইন্টিজার টাইপের ডেটা হইতো অবশ্যই যেত, সেই যে 3 বার করছিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন মনে করেন আমি এই 7 দিলাম, আর কত দে জানি বলছিলাম ভাগ করার জন্য? 3 দে। এটা কিন্তু বাকশেষ আসবে না, কিন্তু ভাগফল তো আসবো। এখন যদি আচ্ছা, এখন তাহলে যদি ভাগ করি 7 3, তাহলে ভাগফল কত আসবো এখানে? 2.3333। কেন লাগে 2.33 আসবো? দেখো, প্রোগ্রাম আমি রান করতেছি, রান করলে কত আসতেছে? 2.333। এখন যদি মনে করো ভগ্নাংশ পর আমি চাইতেছি না, আমি দেখতে চাইতেছি 10-20টা কটা দিছি? এটা 6.20 এটা দিয়েছিলাম না? আচ্ছা, তাহলে প্রোগ্রাম যদি রান করি, ভগ্নাংশ পরে সব ডি 3-তে আসছে, এলোমেলো আসছে কিছু। আচ্ছা আচ্ছা, হয়েছে, ওই ম্যাথমেটিক্যাল কন্ডিশন ঠিক আছে। আচ্ছা, এত তো দরকার নেই, আমরা ধরো ভগ্নাংশ পরে অটোমেটিকলি 6টা করেই থাকবো। আচ্ছা, এখন 7-এর কততে ভাগ করছি? 3 দিয়ে ভাগ করছি। সেম জিনিস 7 ভাগ দিলাম 3। এখন যদি প্রোগ্রাম রান করি, এইটা তো আমি জানি না। এনে কি বলতে হইব? এখানে কি বলতে হবে কিনা? তুমি ম্যাথমেটিক্যাল কন্ডিশন চিন্তা করো। আগেরটা ছিল এরকম, এ আর বি দিয়ে ভাগ করছি, ফলাফল কত হয়েছে? 2.333 হয়েছে। আচ্ছা, এখন আমি কি করতেছি? এই সেমই 7-এর 3 দিয়ে ভাগ করছি, আগের যে কাজটা করছি এই কাজটাই করতেছি। 7-এর কততে ভাগ করতেছি? 3 দ্বারা। তাহলে তুমি ম্যাথমেটিক্যাল চিন্তা করো, 7-এর 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 7-এর 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 2.33 আসবো কি? তুমি সব কিছু বাদ দাও, জাস্ট আমি যতটুকু মার্ক করছি এতটুকু ক্যালকুলেশন করো। এন 2.33 আসবো কি? 7 কোন ধরনের ডেটা? এখন 3 কোন ধরনের ডেটা? ইন্টিজার। ও, এখন মনে হয়েছে। তাহলে 7-এর যদি 3 দিয়ে ভাগ করো, ভাগ শেষ হইব না ভাগফল আসবো? ভাগফল কত? 2। তাহলে এখানে কি আর 2 পয়েন্ট সামথিং আসতেছে? তাহলে এই 2 কার ভিতরে জমা হইব? সির ভিতরে। যদি এখন প্রোগ্রাম রান করি তাহলে কত দেখাবে? 2.00 দেখাবে। দেখো, 2. জিনিস একটাই, আমি ফ্লট 7-এর 3 দিয়ে ভাগ করতেছি ফ্লট, তখন 2.33 আসতেছে, কিন্তু ইন্টিজার টাইপের ডেটা যদি আমি 7-এর 3 দিয়ে ভাগ করি, ফলাফল কি আসতেছে? 2.0। আচ্ছা, তোমার মনে করো আমি একটু সহজ কথা বলি, ধরো বললাম তোমার কাছে যত টাকা আছে সব টাকা আমার কাছে দিয়ে দিবা। তোমার তো যদি ভগ্নাংশ, আমি কিন্তু রিসিভ করতে পারবাম, এই মানে কয়েনও রিসিভ করতে পারবাম আর টাকাটাও রিসিভ করতে পারবাম, টোটালটাই তোমার কাছে নিতে পারবাম আমি। তাইলে তোমার কাছে যত টাকা আছে সবগুলো আমি নিয়ে নেব নাকি? এখন তোমার কাছে যদি শুধু টাকা থাকে,
শুধু টাকা নেব, এই কয়েনগুলো আমি নিব না নাকি? আমি কয়েনগুলো নিতে পারতেছি, টাকাগুলো তোমার কাছে নিতে পারতেছি, কিন্তু তোমার কাছে আছে শুধুমাত্র টাকা। তাহলে আমি শুধু টাকা নিয়ে নেব। তোমার কাছে কয়েনও আছে, টাকাও আছে, তাহলে আমি তোমার কাছ থেকে নিয়ে নেব, টাকাও নেব, কয়েনও নিয়ে নেব। এখন মনে করো আমি শুধুমাত্র টাকা রিসিভ করতে পারতেছি, কয়েন রিসিভ করতে পারতেছি না, তাহলে তোমার কাছে কয়েনও আছে, টাকাও আছে, তাহলে আমি তোমার কাছ থেকে নেব কোনটা? শুধু টাকাগুলো নেব, কয়েনগুলো নিব না। তাহলে এইখানে কি আছে দেখো, এই 7 আর 3, এইখানে যখন ক্যালকুলেশন হইতেছে 7 এর 3 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগফলটা বের হইতেছে শুধুমাত্র। ভাগফলটা কত? 2.33 হবে না কিন্তু, ডেটা তো ইন্টিজার টাইপের ডেটা, ইন্টিজার টাইপের ডেটা হলে কি শুধুমাত্র ভাগফল আসে না? আচ্ছা, ফ্লোট টাইপ কেটা এখানে? সি। আমি উদাহরণ কি দিয়েছিলাম, আমি টাকাও নিতে পারবাম, কয়েনও নিতে পারবাম, কিন্তু তোমার কাছে আছে শুধুমাত্র টাকা। তার মানে সিটা শুধু টাকা আছে, তাহলে সি টাকা না, সি সবই রিসিভ করতে পারবো, সি ভগ্নাংশ রিসিভ করতে পারবো, কিন্তু যখন 7 এর 3 দিয়ে ভাগ করি ভাগফল কত হইতাছে? 2.33 হইব কেন লাগি? ভাগফল হইতাছে এই তিনটাই ফ্লট, আর এই সংখ্যাটা আছে এই ইন্টিজার, যে মানে সংখ্যাটা থাকে তাইলে ফ্লট টাইপের এটা থাকলে মানে ফলাফল ইন্টিজারের প্রদর্শন করবে। আচ্ছা, এখানে 7 কি পূর্ণ সংখ্যা না? 3 কি পূর্ণ সংখ্যা? একটা পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যার সাথে যোগ, বিয়োগ, গুণ, ভাগ আমরা যাই করি ফলাফল কি হবে? পূর্ণ সংখ্যা। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমরা যখন এরিথমেটিক অপারেটর দিয়েছিলাম, এই স্ল্যাশ চিহ্ন দিয়ে কি প্রকাশ করে? শুধুমাত্র ভাগফল। আমি কিন্তু বলছিলাম যে সময় এরিথমেটিক অপারেটর তোমরা নিয়ে আসছিলাম, কিন্তু এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে। এই কিছু ব্যতিক্রম বলতে আমরা কি পাইতেছি, যদি এখানে কোনো একটা ডেটা ভগ্নাংশ হয় তাহলে ফলাফলটা কিন্তু আসবে কি? ভগ্নাংশ। তখন কিন্তু মানে বাকশেষ আর থাকবে না, পুরা ভাগফলটাই আসবে। আচ্ছা, এখানে 7 আর 3 কি দুটোই পূর্ণ সংখ্যা না? তাহলে এইখানে 7 এর 3 দিয়ে ভাগ করলে ভাগফল হইতেছে কত? 2। এই 2 গেছির মধ্যে কি জমা হইতেছে, বুঝতে পারছো কি? আচ্ছা, এখন মনে করো আমি এরকম লিখছি 3.0, তাহলে 3 কোন ধরনের ডেটা? এখন 3.0 মানে কি? আচ্ছা, কাউন্ট হবে না, ঠিক আছে, কিন্তু এখন ডেটাটা কোন ধরনের হয়ে গেছে? বুঝতে পারছো কি? কিন্তু এখন যদি আমি ভাগ করি তাহলে ভাগফল কত আসবে? 2.33। আর যদি আমি এরকম না দিই তাহলে ভাগফলটা কত হইতেছে? শুধুমাত্র 2। কিন্তু এখানে যদি আমি এই 3.0 দিই তাহলে আমার কি হইতেছে? যদি আমি প্রোগ্রাম রান করি 1 দিলে তো 3.1 দিয়ে ভাগ হইব, আমরা চাইতেছি যে একই জিনিস রাখার জন্য। তাহলে কত হইতেছে? 2.33। আবার এখানে দেখো আমি আরেকটা জিনিস দেখাই, ধরো 5 এর যদি আমি 2 দিয়ে ভাগ করি, আচ্ছা এখন যেভাবে আছে, এখন যদি প্রোগ্রাম রান করি ফলাফল কত আসবো? ভাগফল কত আসবো? 2। ধর প্রোগ্রাম আমি রান করতেছি, আচ্ছা ফ্লট কেন লেগে আসবো? ডেটা টাইপ সি ডেটা টাইপ ফ্লট, কিন্তু আমি যখন ক্যালকুলেশন করছি এইখানে এই দুইটা ডেটা কি? ইন্টিজার। তাহলে এইখান থেকে আর ভাগশেষটা আসবো, মানে ভাগশেষ আলাদা আসবো, একসাথে কি আসবো? মানে নিঃশেষে বিভাজ্য হইব? নিঃশেষে কিন্তু বিভাজ্য হবে না। কেন লাগে হবে না? কারণ দুইটা হলো ইন্টিজার টাইপের ডেটা। কিন্তু এখান থেকে যদি কোনো একটা ডেটা যদি ভগ্নাংশ হইতো তাহলে কিন্তু নিঃশেষে বিভাজ্য হতো। যেমন ধরো আমি এখানে দিলাম কি 5.0, মান কিন্তু চেঞ্জ হয়েছে না, কিন্তু ডেটা টাইপটা কি হয়ে গেছে? 5.0 ভগ্নাংশ। এখন যদি প্রোগ্রাম রান করি ফলাফলটা কি আসবো? 2.5 আসবো। ঘটনা ক্লিয়ার কি না? আচ্ছা, এবার খাতার মধ্যে একটা প্রশ্ন লেখো। প্রথমে কঠিনটা দিয়ে শুরু করি, পরে সহজগুলো যাবে। একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তৈরি করো। একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তৈরি করো। আচ্ছা, এন তো আমি তো বাক্সিহ্ন এখানে আমি লিখতে পারবো না, তাহলে বাক্সিহ্ন নর্মালি যেমন ম্যাথের মধ্যে বাক্সিহ্ন দাও, অ্যালগরিদমের মধ্যে এবং ফ্লোচার্টের মধ্যে নর্মাল বাক্সিহ্নই দিবা। মানে এই যে দুইটা ফুটা দেয়, হ্যাঁ বাক্সিহ্ন যেভাবে দাও নর্মালি এইভাবেই দিবা, বুঝা গেছে? হ্যাঁ, উপরে নিচে দিলেও হইব। তাহলে আমরা বাক্সিহ্ন কয়েকভাবে দিতে পারি, 1 লিখলে উপরে আর 2 লিখলে কি নিচে, লিখে পরে কি দিবা? যে গুণ চিহ্ন দে বেস ইন্টু হাইট। কিন্তু প্রোগ্রামে লেখার স্টাইলটা কিন্তু একটু ভিন্ন। তাহলে অ্যালগরিদম ফ্লোচার্ট তোমরা হয়েছে কিনা? ফ্লোচার্টটা কমপ্লিট করো, ফ্লোচার্টটা কমপ্লিট করো, এরপরে আমি তোমরা সি প্রোগ্রাম দেখাইতেছি। আউটপুটে কি দিবা? সি
চিন্তা করো আউটপুটে কি দিবা? আউটপুট তো প্রিন্ট এরিয়া। হ্যাঁ, জি স্যার। আউটপুট কি দিবা? আউটপুট এরিয়া। এরপরে পরে তো স্যার ইউনিট ফ্লোচার্ট হয়েছে, অ্যালগরিদম ফ্লোচার্ট এখানে বাংলাতে লেখা, আর ইংরেজিতে তো তোমরা পারবে। যাক, আমরা ওইখানে দেখা দরকার নেই। অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই। প্রবলেম আছে, একটু খাতা দিয়ে যাও তোমরা। আচ্ছা, তাহলে আমি এবার প্রোগ্রামে যাইতেছি। আগে প্রোগ্রামগুলো করি, পরে খাতা মতো উঠাইবা। কারণ আমি যদি একটা রিয়েল লাইফে যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, ডেটা টাইপগুলো আমার কি হবে? ইন্টিজার হবে না ফ্লট হবে? ফ্লট না ইন্টিজার। ইন্টিজার হবে না ফ্লট হবে? প্লট হবে স্যার। কেন লাগে ফ্লট আর কেন লাগে ইন্টিজার ব্যাখ্যা করো। স্যার কারণ রিয়েল লাইফে আমরা দেখি ফ্লট আর ইন্টিজার দুইটাই হবে স্যার। দুটোই হতে পারে কি? অবশ্যই হতে স্যার পারে। দুইটা মানে সেটা তো বাস্তবে দুইটাই আচ্ছা, সম্ভব। ধরো আমি এই গড়ের আমি এই ত্রিভুজে কোনাকুনি মাপলাম। যদি এই গড়ে কোনাকুনি মাপতে চাই, ধরো একবারে অ্যাকচুয়াল ফুটও হইতে পারে, ধরো 10 ফুটও হইতে পারে, 10 ফুট সামথিং কিছু একটা হইতে পারে। কারণ আমি যদি আচ্ছা, তাহলে ভগ্নাংশ হইতে পারে, কিন্তু আমি যদি ডেটা টাইপটা ইন্টিজার দেই, তাহলে ভগ্নাংশ আসলে কি আমি ইনপুট নিব? কিন্তু আমি যদি প্রোগ্রামের ভিতরে ডেটা টাইপ ফ্লট নেই, তাহলে স্যার তাহলে ইন্টিজার যদি মাপে যদি আমি ইন্টিজারও পাই, তাহলে ওটার ভিতরে ঢুকবে। আবার ফ্লট টাইপের ডেটা হলে ওটার ভিতরে তার মানে ঢুকবে। ফ্লটটা তাহলে ডেটা টাইপটা আমরা কি নিব? এখানে ফ্লট নিব। যদি ইন্টিজার নেই তাহলে ভুল আসবে, তাহলে আমার তো ফ্লট হ্যাঁ, জীবন আসবে না। তো ফ্লট তাহলে এইখানে আমার ডেটা টাইপটা কি নিব? ফ্লট। অন ভেরিয়েবল কি কি নেম? স্যার একটা নিলাম বেস, বেস হাইট। হাইট অথবা বি আর এইচও নিতে পারি। আরেকটা কি নেম? ব্র্যাকেট দিয়ে দি আর অন প্রোগ্রামে তো তুমি ব্র্যাকেট দিয়ে বি আর এইচ ব্র্যাকেট দিতে পারবা না। প্রোগ্রামের মধ্যে হয় বেস লিখবা, হাইট লিখবা, অথবা আমরা কি করবাম, এই ভেরিয়েবল হিসাবে একটা নিলাম বি আর একটা নিলাম কি হাইট। স্যার বিস্তারিত লিখছিলেন। আচ্ছা, বিস্তারিত যাইতেছি। বিস্তারিত কোন জায়গায় অবশ্যই ব্যবহার করবে এটা পরে যাইতেছি। এই জায়গার মধ্যে তুমি বেস হাইট পুরোটাও লিখতে পারো, অথবা বিএইচে লিখতে পারো। এটা তোমার ধরাবাধা কোনো ইয়া নাই। হ্যাঁ, এখন আমি ইউজারের কাছ থেকে কোন ডেটাটা আমার ইনপুট নিতে হইব? বি আর এইচ। বি আর এইচ বেস এবং হাইটের ভ্যালুটা আমার ইনপুট নিতে হইব। তাহলে আমি স্ক্যানএফের কাজ তো আমরা আগেই পারি। ধরো আমি স্ক্যানএফ নিলাম, এর ভিতরে আমি কি লিখলাম? পার্সেন্ট কি লিখবাম? এফ। এইখানে একটা কমা দিলাম, যে অ্যাড্রেস অফ চিহ্ন তো তোমরা পারো সবাই। অ্যাড্রেস অফ কি লিখবাম? বি। আচ্ছা, সেমভাবে আরও একটা স্ক্যানএফ দেম আমি, এটা আমি শর্টকাটে লিখে লাইতেছি। এইখানে আমি কার ভ্যালু নেম? এইচ এর ভ্যালু নেম। তাহলে একটা বেস আর একটা হাইট আমি ইনপুট নিলাম। প্রোগ্রাম যদি আমি রান করি, ইউজার কি বুঝবো কোনটার মধ্যে বেস ইনপুট দিতে হইব, কোনটা হাইট ইনপুট দিতে হইব? এমন কি বুঝবে কিচ্ছু? এটা ধরো এরকম দিলাম, ইউজার কিন্তু কিচ্ছুই বুঝবে না। না এর নাম লিখবো, কিচ্ছুই বুঝবে না। তাহলে আমরা যখন স্ক্যানএফ ব্যবহার করি, এর আগে জানি কি ব্যবহার করি? একটা প্রিন্টএফ। কমেন্ট দিলে তো কমেন্টটা তো যে ব্যবহার করবে সে তো আর কমেন্ট দেখবে না, যে ব্যবহার করবে প্রোগ্রামের আউটপুট দেখবে। তাহলে এই জায়গার মধ্যে আমরা কি করতে পারি? একটা প্রিন্টএফ দিলাম, এই জায়গার মধ্যে আমরা লিখে দিলাম বেস। বুঝতে পারছো কি? এন্টার বেস। আর দ্বিতীয় স্ক্যানএফের আগে আমরা কি লিখবাম? দ্বিতীয় স্ক্যানএফের আগে আমরা কি লিখতে পারি? এন্টার হাইট। কিন্তু স্যার উপরে তো আমরা বিএস লিখছিলাম। আচ্ছা, উপরে আমি বিএস কি লিখছি? ভেরিয়েবল। কিন্তু আউটপুট হিসেবে প্রদর্শন করবো কোনটা? ধরো এখন যদি আমি প্রোগ্রাম রান করি, দেখতে কিন্তু রিয়েল লাইফের মতো, মানে দেখতে কিন্তু সুন্দর দেখে। এন্টার বেস তার মানে কি? তুমি একটা বেস ইনপুট দিলে এটা ভগ্নাংশ দিতে পারো, পূর্ণ সংখ্যাও দিতে পারো, তুমি যেটা দেবো কোনো প্রবলেম নেই। দিয়ে আমি এন্টার সাব দিলাম। এন্টার সাব দিলে কিন্তু নিউ লাইন নতুন করে অটোমেটিক হবে। এখানে ধরো একটা 21 দিলাম বা 20 এরকম সামথিং দিলাম, আমি এন্টার দিলাম, দুটোই কিন্তু আমার ইনপুটে নিল। তাহলে এই দুটো এই ডাটাটা কার মধ্যে থেকে ঢুকবো? বির মধ্যে। আর এটা কার মধ্যে থেকে ঢুকবো? এইচ এর মধ্যে। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে এই জায়গার মধ্যে আমি যদি এরকমভাবে লিখি, এরিথমেটিক অপারেটর তো আমরা ক্লিয়ার। এরিয়া সমান আমরা হাফ জানি, প্রোগ্রামে কি আমরা লিখতে হবে এরকমভাবে 1/2 লিখে এটা আমি ব্র্যাকেট দিলাম। প্রোগ্রামে কিছু ভুল আছে, ভুলটা পরে তোমরা ধরতে হবে কী ভুল হয়েছে। এন তো গুণ চিহ্ন আমার কি এভাবে লিখে লাইতে পারবো? আমি বিএইচ এবার লেখা যাবো। তাহলে এইখানে আমার গুণের জন্য কি চিহ্ন দিতে হবো? স্টার চিহ্ন। এইখানেও স্টার চিহ্ন, আর এইখানে কি দিতে হবে? একটা সেমিকোলন দিতে হইব। এই জায়গার মধ্যে আমি প্রিন্ট এফ দিলাম। কার ভ্যালু প্রিন্ট করবো আমি এবার?
কেন যা লিখলাম তাই তো হুবু প্রিন্ট করবো, লিখলাম এরিয়া ইজ অথবা রেজাল্ট ইজ লিখতে পারো পার্সেন্ট এফ। এই এফ এর মধ্যে কার ভ্যালু প্রিন্ট করবো? এরিয়া। তাহলে এরিয়া নামে ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করবো। তাহলে ভেরিয়েবল আমি কটা ইউজ করছি এখানে? এখন 3টে ভেরিয়েবল ইউজ করছি। হ্যাঁ, শুধু পার্সেন্ট এফ দিলাম, এটাও হইব। তাহলে আর এরিয়া ইউজলে এটা প্রিন্ট করবো না, সরাসরি ক্ষেত্রফলটা প্রিন্ট করবো। তাহলে এখন মনে আচ্ছা, এখন যদি প্রোগ্রাম রান করি, ধরো হ্যাঁ ভুলটা তোমরা খুঁজে বার করবো কী ধরনের ভুল হয়েছে। এন আমি ধরো দিলাম 20 আর হাইট দিলাম ধরো 5, ক্ষেত্রফল কত হওয়ার কথা? 100 হইব। ক্ষেত্রফল কত? 50। 5 20 সঙ্গে 100, 100 2 দিয়ে ভাগ করলে কত? 50। তাহলে এটার ক্ষেত্রফল কত আসার কথা? 50। কত আইছে? এখন কথা হইলো এই 0.00 কেন লাগিয়ে আসছে, এটা তোমরা সবাই মিলে খুঁজে বের করতে হবে। আমি তোমরা সহজ করে দিই, সবই দেওয়া যেতেছে, প্রোগ্রামও থাক, তোমরা কোডিংটাও থাক। এখানে ভুলটা আমি সহজে বলে দিই। আচ্ছা, ভুলটা কোন ধরনের ভুল হয়েছে আগে এটা বলো। সিনট্যাক্স এরর হয়েছে না? সিনট্যাক্স এরর হলে সাথে সাথে দেখাবো কোন জায়গায় ভুল হয়েছে। এটা আরও সহজ করে দিই, ইনফরমেশনগুলো আমি সঠিকভাবে দিছি। আমার ত্রিভুজের বেস হলো কত জানিয়ে দিছি? বেস হলো 20, হাইট হলো 5। ইনফরমেশনগুলো আমি সঠিক দিছি। তাহলে ভুল হয়েছে লজিক্যাল এরর। লজিক্যাল এরর কোন জায়গায় হয়েছে এটা আমি বলে দিতেছি। এই লাইনের মধ্যে ভুল হয়েছে, এই লাইনের মধ্যে ভুল হয়েছে। কোন জায়গায় ভুলটা হয়েছে, কি ভুলটা হয়েছে তোমরা খুঁজে বের করো। কি করতাম? ব্র্যাকেটটা উড়াই দিতাম। স্যার প্রোগ্রামে তো এই বাক্স চিহ্ন দেওয়া যেত না। কোন চিহ্ন? কেটে গেছে প্রোগ্রামে এই বাক্স চিহ্ন, কিন্তু আমরা লেয়ার সময় দিতে পারতাম না, ফ্লো চার্টে দিতে পারতাম। ফ্লো চার্টে দিতে পারবা, কিন্তু প্রোগ্রামে নর্মাল যে বাক্স চিহ্ন দিচ্ছে এই বাক্স চিহ্ন দিতে পারবা না। কিন্তু প্রোগ্রামে বাক্স চিহ্ন দিতে গেলে তো আবার এটাই বের করতে হবে বাক্সের। আচ্ছা, এখন এইভাবে দিব? দেন দিই না, আগে তোমার বুঝছে নিতে হবে। আচ্ছা, এইভাবে দিলে কি আসবো কও? চিন্তা করো, এইভাবে দিলে কি আসবো? তাহলে আন্তাজি করলেও তো নেই, কেন লাগিয়ে সেটা কিন্তু ব্যাখ্যা করতে হইব। প্রোগ্রাম রান করলাম, কত কত জানিয়ে দিয়েছিলাম? 20 আর কি দিয়েছিলাম? 5। কত অনেক কথা, আবার কত হয়েছে? 0। আচ্ছা, এটাই পাশে রাখি। চিন্তা করো, কেন লাগে 0 আইছে ফলাফল? স্যার বেস আর 1/2 এর মধ্যে যে ব্র্যাকেটটা রাখছিলাম ওটা আবার দিয়া দেন, আর বি এর জায়গায় বি আর এস এর আলাদা একটা ব্র্যাকেট দিয়ে আলাদা করে। খালি আন্দাজি করলে তো না, ম্যাথমেটিক্যাল চিন্তাও তো করতে হইব। সহজ করে দিই, আরও বলে দিই, কেন যে ব্র্যাকেটটা আছে ব্র্যাকেটের ভিতরেই ভুল আছে, ব্র্যাকেটের ভিতরেই ভুল আছে। এবার খুঁজে বের করো, বাকি সব ঠিক আছে। আমি তো সহজ করে দিছি, তোমার তো এরিয়া ছোট করে দিছি। এই যে 1/2 লিখছি, এই জায়গায় ভুল আছে। 1/2 লিখছি, 1/2 যে আমি যে 1/2 লিখছি এই জায়গার মধ্যেই ভুল আছে। 2/1 হইব কি? এনে তো একেরই দুইটা ভাগ করছে, স্ল্যাশটা উল্টা বানাতে। স্ল্যাশ তো আমার ঠিকই আছে। ধর এরি ম্যাথমেটিক্যাল চিন্তা করো, 1 কোন ধরনের ডেটা? 1 কোন ধরনের ডেটা? ইন্টিজার। 2 কোন ধরনের ডেটা? ইন্টিজার। একের দুইটা ভাগ করলে ভাগফলটা কত হইব? ও, এখন কি মনে হয়েছে নাকি? ভাগফলটা কত? ভাগফলটা কত হয়েছে? 0। 0-র সাথে তুমি যাই গুণ করো ফলাফলটা কি আসবো? বুঝতে পারছো ঘটনা? কারণ 1 হলো ইন্টিজার টাইপের ডেটা, 2 হলো তোমার ইন্টিজার টাইপের ডেটা। মানে একের যদি তুমি 2 দিয়ে ভাগ করো, ভাগফল তো 0 আইব, স্বাভাবিক, সারা জীবনে 0 আসবে। আর 0-র সাথে তুমি যাই গুণ করো ফলাফল কি? 0 হইব। এটা ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি? হ্যাঁ, যে কোনো একটারে আমি ফ্লট বানিয়ে দিতে পারি। কেমনে ফ্লট বানাতে পারি? আচ্ছা, অথবা 1.0। হ্যাঁ, তো 2.0 দিলাম আমি, দিয়ে প্রোগ্রাম রান করলাম। এবার কিন্তু প্রোগ্রাম সঠিক। দেখো আমরা দেই, এটা দিলাম কত জানিয়ে দিয়েছিলাম? 50 আর কি দিয়েছিলাম? এখন ধরো 5 আর 2, এই আচ্ছা আগেরটাই দিই, নাহলে তো কবে আগেরটা। একটা 50 আর একটা কত দিয়েছিলাম? একটা 20। তাহলে কাটে দিই, কাটে আবার এই আগেরটাই দিই।
এটা দিলাম 20 আর এটা দিলাম 5, ফলাফল কত হয়েছে 50। বোঝা গেছে কি? আচ্ছা, ঘটনা হলো এখন একের যখন আমি 2 দিয়ে ভাগ করবাম 2.0 দিয়ে ভাগ করবাম, ভাগফলটা কত হইব 0.5 হইব। আর আগে কি হয়েছিল, একের 2 দিয়ে ভাগ করলে এখানে তো শুধু ভাগফল আসতো, ভাগফলটা কি আসছিল 0 আসতো, এই জন্যই কিন্তু মূলত কি ফলাফলটা ভুল আসছিল। আচ্ছা, এটার আর কিভাবে সলিউশন করতে পারি? 1.0 লিখতে পারি, তাহলে তো সঠিক। আর কিভাবে করা যায়? আরও অনেকভাবে করা যায়। আমি এখানে পুরোটা না লিখে আমি এরকম লিখতে পারি 0.5, এরকমও লিখতে পারি। আর কিভাবে করতে পারি? এটা ক্লিয়ার কি না? আরও কিভাবে করা যায় দেখো, এই জিনিসটা বলা হয় টাইপ কাস্টিং। তোমাদের পরীক্ষার মধ্যে প্রায় সময় আসে, তোমরা ইউজ করবা টাইপ কাস্টিং, খাতার মধ্যেও লিখবা টাইপ কাস্টিং দিয়ে। এই জায়গায় কী করলাম, ব্র্যাকেট দিলাম একটা, 2 এর সামনে ব্র্যাকেট দিছি, দিয়া এইখানে লিখে দিলাম ফ্লট। তার মানে ডেটাটাই 2 হলো ইন্টিজার, কিন্তু এর সামনে আমি কি করছি, এটারে ফ্লট দিয়ে দিয়েছি, মানে বুঝাই দিছি 2 এটা ফ্লট টাইপের ডেটা। তখন যদি আমি প্রোগ্রামটা রান করি, দেখো আমি অন্য কিছু দিই, অনেকটা ত্রিভুজের একটা ধরো দিলাম 13 আর একটা দিলাম ধরো কত দিলাম 2, না অন্য কিছু দিই 21, দুইটা গুণ করলে ফলাফল কী হইব, বেজোড় সংখ্যা হয়তো না। তাহলে এটারে যদি আবার ভাগ করে ভগ্নাংশ আসবে, কিন্তু ক্ষেত্রফলটা কিন্তু ভগ্নাংশ আসবো। তাহলে দেখো কত আসছে 136.5 ইমন ইনপুটে নিলাম যেটা ত্রিভুজই হয় না, ফলাফল দিব না, ফলাফল যেটা 13 আর 2, 13 আর 2 দিলে তো হইবই ত্রিভুজ, ত্রিভুজ তো হইবই। 13 ধরো তুমি 13 ইঞ্চি আর 2 ইঞ্চি তো ত্রিভুজ হইবই, ত্রিভুজ হইতো না? তোমার বেস হলো 2 ইঞ্চি, হাইট হলো তোমার, অথবা ধর তুমি কি হইতো এমন একটা সংখ্যা নিলাম যেটা ত্রিভুজে সংগঠিত হয় না। আচ্ছা, তাহলে কোন সময় হইব, কোন একটা বাহুর দৈর্ঘ্য 0 হইব, তাহলে কি হইব? আচ্ছা ধরো এটা দিলাম, এন্টার বেস কত দিছি 10। তুমি মনে মনে একটু কল্পনা করো, ত্রিভুজের বেস বলতে কি, ভূমিটা 10 আর উচ্চতা কত হইব 0, তাহলে এটা ক্ষেত্রফল কত হইব? তাহলে এটা কি ত্রিভুজ হলো? ক্ষেত্রফলটা কত দিই, আমি শূন্য দিই, এন্টার হাইট কত দিতেছি 0, তো এন্টারও সাব দিছি, কত হয়েছে? বুঝতে পারছো ঘটনা? বুঝো নাই? আচ্ছা ধরো ত্রিভুজের উচ্চতা যদি 0 হয়, তাহলে ত্রিভুজই না। ভূমি যদি 0 হয়, ভূমি তো নাই তো ত্রিভুজ, তাহলে ত্রিভুজ হইব কেমনে? এটা তো আচ্ছা, এখন হ্যাঁ কইতেছে কি যে ত্রিভুজই হইলো না, ত্রিভুজ কোন সময় হইতো না, তোমার ত্রিভুজের ভূমি আর উচ্চতা যদি বিন্দু পরিমাণ হতো তাহলে ওদের মানে আমি লজিকটাকে ত্রিভুজের দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু যেটা বড় না, এই আমি তো ইয়াদ গেছি না যে বিষমবাহু ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ, এটা আলাদা বিষয়। আমরা কোন জায়গায় আছি, ত্রিভুজের ভূমি আর উচ্চতা নিয়ে, ওটা জ্যাম পরে, এটা জ্যাম পরে। তাহলে এটা ক্লিয়ার কি না? তাহলে এখানে উচ্চতা 0 হলে তো ত্রিভুজ হতো না, বা ভূমি যদি 0 হয় তাহলে তো ত্রিভুজ হতো না, তাহলে সরল রেখা হইব একটা। আচ্ছা এখন আমি যে কি করছি, 2 এর কি করছি, ফ্লট টাইপের ডেটা বানাইছি, অথবা কি করতে পারি, এই 1 এরও আমি কি করতে পারি, ফ্লট বানাইতে পারি। তাহলে এটা কি হলো, টাইপ কাস্টিং হলো। আর এই যে প্রায় সময় তোমার এমসিকিউর মধ্যে আসে নিম্নের কোনটি টাইপ কাস্টিং, অথবা বলতে পারে টাইপ কাস্টিং সম্পর্কে ব্যাখ্যা করো। টাইপ কাস্টিং বলতে আমরা কি বুঝি, কোনো একটা ডেটা, মানে কোনো একটা ডেটারে যদি আমি ইনস্ট্যান্ট অন্য একটা ডেটা টাইপে পরিবর্তন করি, এটাই হবে কি টাইপ কাস্টিং। আচ্ছা এখন তোমার কাজ হলো এই প্রোগ্রামটা হুবহু খাতার মধ্যে ওটা যাবে। So the area is percentage of f দিছি না, এনো যদি স্যার আমরা d দিতাম। আচ্ছা এনো d দিলে কি আসবে ফলাফল? সঠিক আসবে কি? সব তো ফ্লট নিছি, ইন্টিজার আসছে না। এখন আমার কত হলো ডেটা টাইপ বলে, এরিয়া ডেটা টাইপটা কি ফ্লট, বাকি যা আছে ফ্লট, তাহলে আমি d দিলে আসবো, কিন্তু ফলাফলগুলো ভুল আসবে, ফলাফল ভুল আসবে। মানে কি এখান থেকে দেখো, আমি এখানে ধর আমি কি দিলাম %d, প্রোগ্রামটা আমি রান করতেছি, এটা দিলাম 13 আর এটা দিলাম 11, দেনটো সব দিছি কি এসে 0 আছে, কারণ ফলাফলই কি স্যার এখন যদি 20 আর 50 নেই, দেও 20 আর 50, 20 আর 2 যেটা মন চাই এটা তো ফলাফল আইতো না। একটা দিলাম 20 আর একটা দিলাম 2 আসছে, মানে প্রোগ্রামিং ভুল লাগা দিছে। এটা কোন ধরনের ভুল হইছে? এটা তো লজিক্যাল, এটাও লজিক্যাল এরর। তাহলে ওটাও খাতার মধ্যে এই প্রোগ্রামটা হুবহু ওটাও পরে আমি পরের গুলা পারবো, পরের গুলা খালি বাড়ি কাজ দিয়ে দেন। আর গেলে এখন শীট নিলে জরিমানা দিয়ে শীট নেওয়া লাগবে।
শীতের দাম 50 টাকা এখন। স্যার, কই ঠিক আছে না? দিও পাই না। এখন 50 টাকা জরিমানা, খাও ওইগুলি 50 টাকা সবার। স্যার, আমাদের যদি শীত পাই হয় আমরা শীত আমি একটু দেখি বলো। স্যার এই যে এখান থেকে শুরু পারলে পরে খাও, আমরা ফেরত গেলাম। তাহলে এখন শীত নিলে 50 টাকা জরিমানা লাগবে। আচ্ছা, শীতটার মধ্যে শীতের অ্যাপের মধ্যে তো নাই, শীতের মধ্যে তো দুটি সংখ্যার যোগফল গুণফল নির্ণয়ের অ্যালগরিদম হচ্ছে সি প্রোগ্রাম করা যাবে কিনা? স্যার, শীতের আমরা পৃষ্ঠা নাম্বার খাতার 7। মধ্যে লেখলে তো নরমাল গুণ ভাগ যেমনি এমনি দিতাম না। কিন্তু সি প্রোগ্রাম কি নর্মাল গুণ ভাগ প্রোগ্রামের লিখবা? ভিতরে একটু- প্রোগ্রাম যখন লিখবা তখন এখানে যা পাবে লিখছে একবার হুবহুভাবে লিখতে হবে। স্যার, বাড়ির খাতার কাজ মধ্যে উল্লেখ এমনি। করা। স্যার, খাতার মধ্যে যেমনি। বাড়ি কাজে তো শীতের মধ্যে বাড়ি কাজ উল্লেখ করা আছে। স্যার, খাতার মধ্যে যেমনি লেখা। হ্যাঁ, দাও বাড়ি কাজ উল্লেখ করা আছে শীতের মধ্যে। 2টা 3টি সংখ্যার যোগফল বিয়োগফল গুণফল নির্ণয়ের অ্যালগরিদম হচ্ছে সি প্রোগ্রাম। অ্যালগরিদম ফ্লোচার্ট। কোনটা? এএফসি অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম সংক্ষেপে। তাহলে তুমি উপরটাই দেখো, নিচেরটা বাড়ি কাজ দেওয়ার দরকার নেই, উপরের থেকে দিয়ে আমি যে জায়গায় সবগুলো প্রোগ্রাম মানে প্রবলেম একসাথে লেখা আছে, পাইছো কি? এই অপারেটরের পরে দেওয়া লেখা আছে দুটি সংখ্যার যোগফল গুণফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। নিজেরা করতে পারবে না? আচ্ছা, আমি জাস্ট খালি প্রোগ্রামটা একটু দেখাই দিই। এই জায়গার মধ্যে ধরো এই গুণফলটা কী হইব? ধরো এই জায়গার মধ্যে আমি কি নিলাম? সাম নামে একটা ভেরিয়েবল নিলাম। এই জায়গার মধ্যে এরিয়া না লিখে কি লিখবাম? সাম লিখবাম। আর এই জায়গার মধ্যে এই ধরো ইনপুট হিসাবে কি আছে? বি আর এইচ আছে, তুমি তো এ বি নিবা। তাহলে এই জায়গার মধ্যে আমার বি গুণ এইচ বোঝা গেছে। আর যোগফল হইলে জাস্ট গুণের পরিবর্তে কি যোগ। আচ্ছা, এরপরে যাও দুটোর। স্যার, পরেরটা কইছিল গড় নির্ণয় করো। আচ্ছা, গড়েরটা আমি করে দেন, তোমরা করবো হলো দাগ দাও দুটি বা তিনটি দুইটার সংখ্যার যোগফল গুণফল। আমি বলে দিতেছি, একজনে দাগাও, পরে ছবি ওটা নিয়ে যাও। দুটি সংখ্যার যোগফল গুণফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম একবারে কমপ্লিটলি করে নিয়ে আসবা। এর ফলে বৃত্ত আয়তক্ষেত্র ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। এরপরে ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। তাহলে কটা দিছি? 1টা 2টা 3টা 4টা 5টা, কিন্তু যোগফল গুণফল কিন্তু একসাথে। যোগফল গুণফল তো একসাথে দুইটা পড়ছো না? আচ্ছা, না পড়লে আমি দেখাই দেম, আমি তো দেখাই দেম। যেডি পারো এডি অ্যালগরিদম ফ্লোচার্ট করে নিয়ে আসবা, ঠিক আছে? আচ্ছা, ফারেনহাইট সেলসিয়াস তো তোমরা সায়েন্সের লোক পারার কথা, এই দুইটা হয় না। পারবা না? যতটুকুই পারো এতটুকুই করে লেবা, পরে তো আমি এই সবটি দেখাবো। অ্যালগরিদম ফ্লোচার্টটা তো পারবা। তাহলে আজকে এ পর্যন্ত থাকলো।